আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি ব্যাচ 2023 এর ফ্রি ক্লাসের একটা প্রথম ক্লাস নিয়ে আলোচনা করতেছি। আর এটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক, নামকরণ। সো আমরা ক্লাসে চলে যাই। আমাদের নামকরণ শিখতে হলে আমাদের প্রথমেই যে 3টা সিক্রেট বিষয় জানতে হবে, সেই সিক্রেট 3টা বিষয় আমি লিখতেছি বা বলতেছি। সেটা হচ্ছে 1 নাম্বার কার্যকরীমূলক, 2 নাম্বার প্রধান শিকল এবং 3 নাম্বার প্রতিস্থাপক। আমরা যে কোনো যৌগের নামকরণ হতে পারে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ইটিসি। আমরা প্রত্যেকটা নামকরণের ক্ষেত্রে সর্বপ্রথমেই এই 3টা যে সিক্রেট রয়েছে, এই 3টা সিক্রেট সম্পর্কে ভালো করে আয়ত্ত করব, তাহলে আমাদের নামকরণটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে এই 3টা সিক্রেটের পরিচয় জানি, তারপর আমরা নামকরণে যাব। প্রথম কথা হচ্ছে কার্যকরী মূলকটা কি সেটা আমাদের বুঝতে হবে। সো প্রথম আলোচনা আমরা কার্যকরী মূলকটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের কার্যকরী মূলক সাধারণত একটি বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে কার্যকরী মূলকের পরিচয়। আর কার্যকরী মূলক মূলত অনেক প্রকার আছে। আমাদের কার্যকরী মূলকের একটা সিরিজ রয়েছে। এর মধ্যে 1 নাম্বার যে সিরিজ, তাকে বলা হয় অ্যালকেন সিরিজ। আর অ্যালকেন সিরিজটা দেখতে এরকম। সিসি, সি হচ্ছে কার্বন আর সিসি হচ্ছে কার্বন কার্বন বন্ধন। অ্যালকেন সিরিজটা দেখতে এরকম হবে আমাদের। কার্বন কার্বন একক বন্ধন, যেখানে 2টা কার্বনের মাঝখানে একটা বন্ড দ্বারা প্রকাশ করা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তারপরে আমাদের কার্যকরী মূলকের 2 নাম্বার সিরিজটার নাম হচ্ছে অ্যালকিন সিরিজ। যেখানে আমি দেখতে পাবো সেখানে 2টা কার্বন থাকবে এবং 2টি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে। যখনই আমাদের কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে, সেই কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। তারপর হচ্ছে 3 নাম্বার অ্যালকাইন। এই অ্যালকাইন কার্যকরী মূলকটাও হচ্ছে কার্বন কার্বন বন্ধন। সেখানে দেখা যাবে 3টা বন্ধন, 2টা কার্বনের মাঝখানে 3টা এরকম লাইন দেওয়া থাকবে। এর অর্থ হচ্ছে ত্রিবন্ধন। আর এই অবস্থায় কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকাইনের কার্যকরী মূলক। এই 3টা কার্যকরী মূলক যে আলোচনা করলাম, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছ? একটু স্পিকারে বলতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। এরপরে আমাদের পরবর্তী যে কার্যকরী মূলক সেটা হচ্ছে OH। OH লিখে ও এর বাম পাশে একটা লাইন, এর অর্থ হচ্ছে ও এর একটা হাত রয়েছে। এই OH এর কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকোহল। তার পরবর্তী যেটা সেটা হচ্ছে CHO। এই কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালডিহাইড। তারপরে হচ্ছে CO, তারপর হচ্ছে CO যেটাকে বলা হয় কিটোন। কিটোন কার্যকরী মূলক। সবাইকে বলতেছি একটু স্পিকারটা মিউট রাখলে সুবিধা হয়, বাইরে থেকে সাউন্ড আসছে তো এই জন্য। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে কার্যকরী মূলকের নাম সেটা হচ্ছে COOH। এটাকে বলা হয় জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। সো আমরা যখন নামকরণ করব, আমাদের প্রত্যেকটা নামকরণ এক একটা কার্যকরী মূলকের ভিত্তিতে হয়ে থাকবে। যেমন আমরা প্রথমে অ্যালকেনের নামকরণ শিখব, তারপরে অ্যালকেনের নামকরণ শিখব, তারপর অ্যালকাইনের নামকরণ শিখব, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড। সো আমাদের প্রত্যেকটা সিরিজের নামকরণ হচ্ছে ডিফারেন্ট, যা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। সো এটাই হচ্ছে মূলত কার্যকরী মূলকের পরিচয় এবং তার ব্যাখ্যা। আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের পরবর্তী যে সিক্রেট আছে সেটা হচ্ছে প্রতিস্থাপক।
আমাদের এগুলো হচ্ছে প্রতিস্থাপকের সিরিজ। আশা করি সবাই দেখতে পাচ্ছ, একটু স্পিকারে জানাও সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্রতিস্থাপকের সিরিজ। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু বলো, বাকিরা সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে স্যার। গুড। এখন আমরা প্রতিস্থাপকের পরিচয় জানি। প্রতিস্থাপকের 1 নাম্বার পরিচয় হচ্ছে সিএল। সিএলকে বলা হয় ক্লোরো। আর প্রতিস্থাপকের যখন পরিচয় আমরা শিখব তখন তার ইংরেজি বর্ণমালার প্রতীকটা আমাকে জানতে হবে, কারণ এই প্রতীকটা আমাদের নামকরণের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিএল এর পরিচয় হচ্ছে ক্লোরো, যার শুরুতে বড় অক্ষর হয় সি। ইংরেজি বড় অক্ষরের শুরু অক্ষরটা সি, এই জন্য আমি সি মনে রাখবো। ক্লোরো থেকে আসতেছে সি। তারপর হচ্ছে বিআর, যেটাকে বলা হয় ব্রোমো প্রতিস্থাপক। আর এর ইংরেজি বর্ণমালার প্রতীকটা হচ্ছে বি, বড় অক্ষরের বি। তারপর হচ্ছে আই। আই অর্থ হচ্ছে আয়োডো। তারপর হচ্ছে NO2, যেটা হচ্ছে নাইট্রো, যার ইংরেজি প্রতীক হচ্ছে বড় হাতের এন। তারপর হচ্ছে NH2, যেটাকে বলা হয় অ্যামিনো কার্যকরী অ্যামিনো প্রতিস্থাপক। এই অ্যামিনো প্রতিস্থাপকের উচ্চারণটা শুরুতে আমার উচ্চারণ করতে হয় বড় অক্ষরের এ। এজন্য আমার NH2 এর প্রতিস্থাপকের ইংরেজি বর্ণমালা হবে এ। ওকে, এটা একটু মনে রাখবে, এটা অনেকে ভুল করে। তারপরে CH3, যেটাকে বলা হয় মিথাইল প্রতিস্থাপক। এই মিথাইল প্রতিস্থাপকের ইংরেজি বর্ণমালা হচ্ছে বড় অক্ষরের এম। এবং CH2CH3, এটাকে বলা হয় ইথাইল প্রতিস্থাপক, যার বড় অক্ষরের প্রতীক হচ্ছে বড় অক্ষরের ই। সো এই যে আমাদের প্রতিস্থাপকগুলো, এই সবগুলো নাম মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেকটার ইংরেজি যে বর্ণমালাগুলো রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এগুলো মনে রাখতে পারি সঠিকভাবে, তাহলে আমরা নামকরণটা সঠিকভাবে বের করতে পারবো। সবাইকে বলতেছি, আমাদের যে পরবর্তী যেই প্রতিস্থাপকের পরিচয়, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছ? জি স্যার বুঝতে পেরেছি স্যার এটা। জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড। মেয়েদের মধ্যে একজন কথা বলো। মাওয়া, মার্জিয়া আক্তার, তোমরা কি বুঝতে পেরেছ? জি স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এর পরবর্তীতে লাস্ট যে সিক্রেট আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধান শিকল। সেই প্রধান শিকল নিয়ে এখন আমরা আলোচনা করব। সো এটা হচ্ছে ফাইনাল সিক্রেট নামকরণের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রধান শিকল। প্রধান শিকলের জন্য আমাদের 3টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে কার্বন কার্বন শিকল হতে হবে, অবশ্যই কার্বন কার্বন শিকল হতে হবে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বড় হতে হবে। এবং 3 নম্বর কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কার্যকরীমূলক প্রধান শিকলে থাকতে হবে। এই 3টা কথা যখন আমরা মনে রাখবো তাহলে আমরা প্রধান শিকলটা খুঁজে বের করতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের 3টা কথা ব্যাখ্যামূলক। এই ব্যাখ্যামূলক থেকে প্রধান শিকলটা সহজে বুঝতে পারা অনেক কঠিন। আমাদেরকে এখন উদাহরণে চলে আসতে হবে। সো আমরা এখন উদাহরণ চিন্তা করি। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় মিসিং করেছি, সেটা অর্থ হচ্ছে কার্বন সংখ্যার উপস্থিতিতে আমার নামকরণটা কি হবে। একটু ওয়েট করে আমি সেটা দেখাই, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তোমরা সবাই আমাকে একটু জানাও, স্ক্রিনে কি তোমরা স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যা লেখা আছে এখানে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, আমরা এখন আচ্ছা, যার দেখতে পাচ্ছ না একটু ক্লিয়ার, একটু কষ্ট করে দেখতে হবে। আর রেকর্ড করতেছি, রেকর্ড অংশ দেখে নিও পরবর্তীতে। এখন আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণগুলো কি কি হতে পারে। আমাদের একটি যৌগে কার্বন সংখ্যার ভিত্তিতে
আমাদের যৌগটার মূল যৌগটার নাম কি হয় সেটা আমরা একটু মনে রাখবো। আমাদের সামনে যখন একটা যৌগ থাকবে এবং সেই যৌগে যখন আমি একটি কার্বন খুঁজে পাবো, সেই যৌগের নাম হবে মিথ। যখন 2টি কার্বন থাকবে তার নাম হবে ইথ। 3টি কার্বন থাকলে হবে প্রোপ, 4টি থাকলে বিউট, 5টি থাকলে পেন্ট, 6টি থাকলে হেক্স এবং 7টি থাকলে হেপ্ট। সিমিলারলি 8টি থাকলে অক্ট, 9টি থাকলে নন, 10টি থাকলে ডেক। সিমিলারলি আমাদের 1 থেকে 20 পর্যন্ত এখানে দেখানো হলো। অর্থাৎ আমাদের সামনে যখন একটা যৌগের নামকরণ করতে বলবে, শুরুতেই আমি দেখব সেই যৌগে সবচেয়ে বেশি কতটি কার্বন রয়েছে এবং সেই কার্বনের সংখ্যা অনুযায়ী আমার যৌগটির নাম কি হবে, সেটা হচ্ছে আমার এই সিরিজটা। অর্থাৎ কার্বন সংখ্যার উপস্থিতির ভিত্তিতে আমার যৌগটির নামকরণের বিষয়বস্তু। সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ভেরি গুড। সো আমরা এখন চলে আসি আমাদের উদাহরণে। এটা হচ্ছে আমার প্রথম উদাহরণ, যেখানে দেখতে পাচ্ছি আমার কার্বন রয়েছে অনেকগুলো। দেখো এখানে মোট কয়টি কার্বন আমরা গণনা করি, 1 2 3 4 5। আচ্ছা, আমরা মনে করতেছি প্রত্যেকটা কার্বন একজনের সাথে আরেকজন একক বন্ধন দ্বারা যুক্ত আছে। অর্থাৎ আমার এই কার্বনের সাথে এই কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত আছে, এটার সাথে এটা একক বন্ধন, এটার সাথে এটা একক বন্ধন, এটার সাথেও এটা একক বন্ধন। আমরা জানি কার্বনের মোট হাত হচ্ছে 4টি, প্রত্যেকটা কার্বনের হাত থাকে 4টি। যেমন এরকম একটা যদি কার্বন থাকে একক অবস্থানে, তার যোজনী থেকে আমরা জানি তার 4 পাশে 4টি হাত থাকে, যে 4টি হাতে আমার অন্য একটা মৌল এসে বসে কার্বনের সাথে যৌগ বা বন্ধন গঠন করে। কার্বনের বাকি হাতগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট উদাহরণটা বোঝানোর জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে কার্বনের বাকি যে 4টা হাত থাকবে, সে প্রত্যেকটা হাতে কি কি মৌল থাকবে মনে রাখবা। আমাদের সাধারণ নামকরণের ক্ষেত্রে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে। প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা হাতে হাইড্রোজেন যে পরমাণুটা থাকে সেটা যুক্ত থাকে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন হচ্ছে পরস্পর বেস্ট ফ্রেন্ড, যেখানেই কার্বন সেখানেই হাইড্রোজেন পাওয়া যাবে। আমি যদি কার্বনের হাত না দেখিয়ে হাইড্রোজেন নাও দিই, তার মানে এর অর্থ হচ্ছে মনে মনে আমার এই কার্বনের সাথে বাকি যে 3টা হাত আছে সেই 3টা হাতে আমার হাইড্রোজেন যুক্ত আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের যৌগটি, সেই যৌগটির নাম কি হবে সেটা আমরা কীভাবে বের করব। আমার প্রথম কথা হচ্ছে যে এই যৌগটির কার্যকরী মূলকের নাম কি, এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। তোমরা কি বলতে পারবে এই যৌগের কার্যকরী মূলকের নাম কি? স্যার আরেকবার একটু বলুন স্যার। এই যৌগের কার্যকরী মূলকের নাম কি তোমরা কি বলতে পারবে? আমরা কার্যকরী মূলকের অনেকগুলো সিরিজ দেখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যৌগের কার্যকরী মূলকের নাম কি? স্যার এটা কি মিথ হবে? মিথাইল, মিথ। ভেরি গুড, সোহান উচ্চারণ দিয়েছে, উত্তরটা সঠিক হয়েছে সোহান। এটা হচ্ছে অ্যালকেন কার্যকরী মূলক। সোহানকে অভিনন্দন। আমি বলি আমাদের কার্যকরী মূলকের 1 নম্বর সিরিজ ছিল অ্যালকেন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন পাওয়া যায়। দেখো আমাদের যে যৌগটা, এই যৌগটাতে সব জায়গায় কি কার্বন কার্বন একক বন্ধন। সো কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে আমার কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকেন কার্যকরী মূলক। সবাই কি বুঝতে পেরেছো এই কার্যকরী মূলকের নাম কি হলো? জি জি স্যার, বুঝছি। বাকিরা একটু রেসপন্স করো, সবাইকে ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? মেয়েরা একটু কথা বলো। মার্জিয়া, মাওয়া একটু কথা বলো, তোমরা কি বুঝতে পেরেছো এই যৌগের কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালকেন? আচ্ছা ঠিক আছে। এখন 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের প্রতিস্থাপক। হ্যাঁ মনে রাখবা আমাদের কার্বনের সাথে সবসময় হাইড্রোজেন থাকবে, কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপক বলা হয় না, কারণ কার্বন হাইড্রোজেন হচ্ছে পরস্পর বেস্ট ফ্রেন্ড। যদি এরকম হতো
কার্বনের একটা হাতের হাইড্রোজেন অন্য একটা মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেমন Cl মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তখন সেই ক্ষেত্রে এই ক্লোরিনকে বলা হতো একটা প্রতিস্থাপক, কারণ সে হাইড্রোজেনের জায়গা দখল করে এখানে এসে বসেছে। মনে রাখবা কার্বনের প্রত্যেকটা হাতে হাইড্রোজেন বসার অধিকার বেশি, কারণ কার্বন আর হাইড্রোজেন পরস্পর বেস্ট ফ্রেন্ড। কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলকে চিনে না। যখনই দেখা যায় একটি কার্বনের হাতে হাইড্রোজেনকে বাদ দিয়ে অপর একটা পরমাণু এসে বসেছে, তার মানে তার পরিচয় হচ্ছে সেই হচ্ছে আমার প্রতিস্থাপক। কিন্তু আমার এই যুগে কোনো প্রতিস্থাপক নেই। ওকে, এরপর কথা হচ্ছে আমাদের প্রধান শিকল বের করা। দেখো প্রধান শিকল হচ্ছে আমার বাম পাশ থেকে গণনা করলে আমার 5টাই কার্বন পাওয়া যাচ্ছে, অথবা ডান পাশ থেকে গণনা করি, যেখান থেকে গণনা করি মোট 5টি কার্বনও পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5। সো আমাদের প্রধান শিকলটা হবে এইটা, এই পুরোটাই হবে আমার প্রধান শিকল। এখন দেখো প্রধান শিকলে 5টি কার্বন, 5টি কার্বন থাকলে যৌগটার নাম কি হয় বলতে পারবে? আমরা একটু আগে শিখেছিলাম। ভেরি গুড, পেন্ট। 5টি কার্বন থাকলে আমাদের উচ্চারণ হবে প্যান্ট। সো 5টি কার্বনের জন্য আমাদের যৌগের নাম হচ্ছে পেন্ট। ভেরি গুড, সোহান তাহসিন উচ্চারণ করেছো পেন্ট। আর অ্যালকেনের এন যুক্ত হবে, এন। সো পেন্ট যোগ এন উচ্চারণ হবে কি? প্যান্টেন। সো এই মূল যৌগের নাম হচ্ছে প্যান্টেন। ওকে, এরপরে আমরা পরবর্তী যেটা সেটাই চলে যাই। আমাদের এই যৌগে প্রধান শিকল কোনটা হবে সেটা আমাদের বিবেচ্য বিষয়। দেখো আমার এইখানে কতগুলো কার্বন আছে? 1 2 3 4 5 6 7, মোট 7টি কার্বন আছে। কথা হচ্ছে যে 7টি কার্বন থাকলে কি আমার হ্যাপ্ট উচ্চারণ হবে বা হ্যাপ্টেন হবে? এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। কারণ কি? আমাদের প্রধান শিকল বের করতে হবে আগে। কথা হচ্ছে প্রধান শিকলকে আমি কোনটা চিন্তা করব? আমি একটু আগে চিন্তা করেছিলাম বাম পাশ থেকে সোজাসুজি যেটা, সেটা হচ্ছে প্রধান শিকল। সো আমি যদি চিন্তা করি এই যে আমার বাম পাশ থেকে সোজাসুজি এই লাইনটা হবে প্রধান শিকল। সো দেখি প্রধান শিকলে মোট কয়টি কার্বন? 1 2 3 4 5। আচ্ছা, এখন চিন্তা করি যে আমাদের প্রধান শিকল বের করার জন্য বেসিক নিয়ম ছিল যে আমি ঠিক সেই দিক থেকেই গণনা করব যেই দিক থেকে গণনা করলে আমার প্রধান শিকলে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাওয়া যায়। আমি যখন বাম পাশ থেকে একেবারে স্ট্রেট সোজা ডান পাশ চিন্তা করতেছি, সেক্ষেত্রে কার্বন সংখ্যা হচ্ছে মোট 5টি। আচ্ছা, এখন আমি একটু ডিফারেন্ট চিন্তা করি। আমি চিন্তা করি আমার প্রধান শিকলটা যদি এরকম হয়, বাম পাশ থেকে গণনা শুরু করে আস্তে আস্তে এখানে এসে থামবো, ব্রেক করব, তারপরে নিচের দিকে রওনা করব। নিচের দিকে আস্তে আস্তে আমি এইখানে এসে থেমে গেলাম এবং এটাকে মনে করতেছি আমার প্রধান শিকল যদি হয়। তখন আমাদের প্রধান শিকলে মোট কয়টি কার্বন থাকে? আমি এখান থেকে রওনা শুরু করে এখানে আসলাম এবং নিচের দিকে গেলাম, মনে করতেছি এটা আমার প্রধান শিকল। সো এখন গণনা করি মোট কয়টা কার্বন পাওয়া যাচ্ছে? 1 2 3 4 5 6। সো আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যখন দ্বিতীয় পদ্ধতিতে আমি প্রধান শিকল চিন্তা করলাম, সেক্ষেত্রে কার্বন সংখ্যা দাঁড়াচ্ছে 6টি, কিন্তু আগে কার্বন সংখ্যা ছিল কয়টি? 5টি। সো আমার এই 5 যে অপশন সেটা হবে ভুল অপশন প্রধান শিকলের জন্য। 6 অপশনটা হবে সঠিক অপশন। কারণ কি? আমাদের বেসিক নিয়ম ছিল আমাদের প্রধান শিকলে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকতে হবে। আমি যখন বাম পাশ থেকে ডান পাশ শুধু স্ট্রেট লাইন চিন্তা করি, সেক্ষেত্রে আমার 5টি কার্বন থাকে প্রধান শিকলে, কিন্তু বাম পাশ থেকে গণনা করে যখন এই দিকে নিচে অবস্থান করি, এই প্রধান শিকলটায় আমার মোট কার্বন থাকতেছে 6টি। সো আমাদের প্রধান শিকল হবে এইটা, বাম পাশ থেকে শুরু করে নিচের দিকে, আগেরটা বাদ। সবাই কি বুঝতে পেরেছে এই উদাহরণটা? জি স্যার। মানে স্যার সর্বোচ্চ কার্বন সংখ্যা রাখতে হবে স্যার কার্বন শিকলে। হ্যাঁ, সর্বোচ্চ কার্বন সংখ্যা রাখতে হবে। মার্জিয়া মাওয়া, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কথা বলো স্পিকারে। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। স্যার এটা একটু ব্যতিক্রম করাবেন? ব্যতিক্রম বলতে? স্যার একটু হার্ড টাইপের,
মানে এটা অন্যরকম আরেকটু করান। হ্যাঁ, এরপরে একটু অন্যরকম আছে, এটা তোমরা বের করবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের প্রধান শিকলে মোট কার্বন 6টি। 6 কার্বন থাকলে আমার যৌগের নামটা কি হয়? হেক্স। সো অ্যালকেনের এন, হেক্স যোগ এন, হেক্সেন। সো আমার এই যৌগের নাম কি হবে? হেক্সেন। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এটা তোমাদের কাজ, দেখি কতজনে পারে উত্তরটা দিতে। এই যৌগের নামকরণ কি হবে বের করবা, এবং প্রথমে বের করবা এটার প্রধান শিকলটা কোনটা হবে। দেখি ফার্স্ট কে হয়। সবাই চিত্রটা দেখো মনোযোগ দিয়ে এবং চিন্তা করো যে প্রধান শিকল কোনটা হবে এবং প্রধান শিকলে মোট কয়টি কার্বন থাকবে এবং সেই কার্বন সংখ্যার ভিত্তিতে এই যৌগের নাম কি হবে। এটা একটা অ্যালকেন যৌগ, আমরা বুঝতে পারতেছি। যদি আমি কার্বন কার্বন একক বন্ধন দেই নাই, মনে করো এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেনের কার্যকরী মূলক এখানে উপস্থিত। এবং এই যৌগের নামকরণ কি হবে এবং এই যৌগের প্রধান শিকলে মোট কয়টি কার্বন থাকবে, এটা এখন তোমাদের কাছে। ঝটপট চেষ্টা করো, দেখি ফার্স্ট কে হয়। স্যার এটা হেক্স হবে। স্যার 7 হবে স্যার, হেক্স। স্যার অক্টেন 8 হবে। মাওয়া ফার্স্ট, ভেরি গুড, অকটেন বলেছো। কনগ্রাচুলেশন মাওয়া তোমাকে। বাকি একটু চেষ্টা করো, দেখি কয়জনেরটা সঠিক হয়। স্যার এটা বাম দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে না স্যার? হ্যাঁ, চিন্তা করতে পারো। দেখো তখন আমাদের মোট কার্বন সংখ্যা কয়টি হয়। আমি বেশিক্ষণ সময় নিতে পারতেছি না, কারণ আমার ব্যাচ পড়াতে হবে কলেজের। 8:10 শুরু করতে হবে, 8:12 অলরেডি বেজে গেছে। আমি 8:15 পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, এরপরে ক্লাসটি অফ রাখতে হবে আমার। সো একটু চেষ্টা করো, বাকিদের বলতেছি কি হতে পারে এটার প্রধান শিকল। ইথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন। সোহান, তোমাকে বলতেছি, তুমি হয়তো দেখতে পাচ্ছ, একটু তুমি জানিও, স্পিকারে কথা বলতে না পারলেও মেসেজে জানিও তোমার উত্তরটা কি। তাহসিন, তোমাকে বলতেছি, তুমি একটু চেষ্টা করে বলো কি হতে পারে। স্যার এটা কি স্যার 3 মিথাইল 4,6 ডাই ইথাইল অক্টেন এরকম হবে? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট বলতেছি যে প্রধান শিকলে মোট কয়টি কার্বন থাকবে সেটা উত্তরটা দাও, তাহলেই হবে। বাকি আলোচনা পরে, সেটা কমপ্লেক্স আলোচনা, সেটা পরে যাব। সোহানের দেখা যাচ্ছে না। আচ্ছা, সোহান 8টি বলেছো, ভেরি গুড। যারা 8টি বলেছো, হ্যাঁ ভেরি গুড, যারা 8টি বলেছো তাদেরকে অভিনন্দন, তারাই ফার্স্ট। আচ্ছা, এখন আমি দেখাই প্রধান শিকল কোনটা হবে। আমি যদি এভাবে চিন্তা করি, এখান থেকে শুরু করে গণনা করতেছি, এদিক থেকে গণনা করে এদিকে যাব, এদিক থেকে এদিকে গিয়ে উপরের দিকে উঠব, এবং এটাকে মনে করতেছি আমার প্রধান শিকল। সেক্ষেত্রে আমার প্রধান শিকলে মোট কয়টি কার্বন পাওয়া যায় দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো প্রধান শিকল যদি আমি এটা চিন্তা করি, আমার কার্বন সংখ্যা হয় মোট 8টি। এবং আমি তোমাদের বলতেছি যারা মিলাতে পারোনি, এই প্রধান শিকল ছাড়া অন্য কোনোভাবে তুমি 8টা কার্বন পাবে না, এবং 8টার বেশিও পাবে না, 8টার কম পাবে। যেমন আমি যদি সোজা চিন্তা করি, 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। উপর থেকে চিন্তা করি, 1, 2, 3, 4, 5, 6, 7টা। 1, 2, 3, 4, 5, 6টা। আবার 1, 2, 3, 4, 5, 6, 7টা। সো যেভাবেই চিন্তা করি, এই লাইনটা বাদে সব ক্ষেত্রেই 8-এর কম কার্বন সংখ্যা পাচ্ছি। সো এই জন্য আমার এই যৌগটার প্রধান শিকলে মোট কার্বন হবে 8টি, আর এই যৌগের নাম হবে অকটেন। ওকে, সবাইকে ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছো? জি স্যার, ক্লিয়ার বুঝছি স্যার। জি স্যার।